জুমার নামাজের পরেই রণক্ষেত্র হচ্ছে ঢাকা। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানা হবে না বলে মাঠে নামছে ছাত্রলীগ। বিক্ষোভে অচল হয়ে পড়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। আন্তর্জাতিক চাপে তফসিল বাতিলের ঘোষণা। এই তফসিলও যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্বাচনে, সেই প্রশ্নটি এখনও সামনে বড় হয়ে রয়েছে। এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনও অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে। শেখ হাসিনার মতো একজন মহিলা 100 বছরে বাংলাদেশে আসবে না। পৃথিবীর সেরা নির্বাচন উপহার দিবেন নাকি পৃথিবীর জঘন্যতম নির্বাচন উপহার? ঐতিহাসিক নির্বাচন। ঐতিহাসিক তো সবই, আপনি যদি জঘন্যতম নির্বাচন হয় সেটাও তো ঐতিহাসিক। ডক্টর যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে কোণঠাসা করার, কর্নার করার, আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারবে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে না। বরং আওয়ামী লীগ আরো 10 গুণ শক্তি সঞ্চয় করে জনগণের দলে ফিরে আসবে। অলরেডি প্রত্যেকটা জায়গায় জনগণ ফুসে উঠেছে, প্রত্যেকটা জায়গায় জনগণ এখন বলা শুরু করে দিয়েছে আমরা আওয়ামী লীগকেই চাই, আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই, শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় চাই। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। অনেকে ধরেই নিয়েছেন বা নিশ্চিত হতে যাচ্ছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে, যেহেতু তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে। তফসিল যখন ঘোষণা হয়ে যায় অনেকের ধারণা যে নির্বাচন সত্যি সত্যি হতে যাচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন সেই সময়সীমার মধ্যে হওয়াটা বাধ্যতামূলক? আমি সে বিষয়ে আসছি। যে বিষয়ে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে, সেখানে আমূল পরিবর্তন, তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি। ভারতীয় বার্তা সংস্থা IANSlive.com গত মঙ্গলবার শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ইমেইলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে খালেদা জিয়া প্রসঙ্গে তিনি কী মন্তব্য করেছেন। তিনি তার উদ্বেগ জানিয়েছেন, খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন। এর বাইরে আরও 10টি প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন এবং তার কাছে যেসব বিষয় প্রশ্ন ছিল, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ থাকা না থাকা, টিউলিপ সিদ্দিকীর বিচার, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ মোট 11টি প্রশ্ন উত্তর তিনি সবকটি দিয়েছেন। কিন্তু মেলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে তার আগের বক্তব্য থেকে বর্তমান সময়ের বক্তব্য। মেলানো আমাদের জন্য কষ্টকর হোক আর না হোক, আসলে অনেক কিছু বদলে যাচ্ছে কিনা এমন হিসেবে আমরা করতেই পারি। তার আগে বরং তিনি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন সেগুলোর কিছু কিছু আপনাদের শোনাই। প্রশ্ন ছিল, গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, আপনার প্রতিক্রিয়া কী? উত্তরে তিনি বলছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা তিনি স্বীকার না করে বলছেন, এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা, জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে। অথচ এর আগে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দ্য প্রিন্ট সহ আরও বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন তা তো আমরা সবাই জানি। তিনি বলেছেন, সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম। এমন বক্তব্য তিনি ভারতে যাওয়ার আগে আরও অসংখ্যবার বলেছেন, বিভিন্ন বক্তব্যে, বিবৃতিতে, সেমিনারে। এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তিতে তিনি রাজি হননি বলেই 2001 সালের নির্বাচনে তাকে জয়লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে। IANS-এর প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে? জবাবে শেখ হাসিনা বলছেন, আমি অতিরিক্ত অনুমান করতে চাই না, তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে। আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি। বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তার স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত। অথচ এর আগে আনন্দবাজার পত্রিকা তার অডিও বার্তার বরাত দিয়ে জানিয়েছে ভিন্ন কথা, অথবা আনন্দবাজারের বাইরে আরও বিভিন্নভাবে তার সরাসরি তার কণ্ঠ থেকেই আমরা অন্য কিছু শুনেছি। তিনি বলছিলেন যে এসব ইউনূসের কারসাজি, হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। বলেছেন তো, আমি আবারও বলছি, কি বলেছেন না বলেছেন, আগে পরের কোথায় তফাৎ, এগুলো সমালোচনার চেয়ে তফাৎটা কেন হচ্ছে, পার্থক্যটা কেন হচ্ছে, সেটি আমাদের বিবেচনার বিষয়। বার্তা সংস্থা IANS
IANS প্রশ্ন করছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। এর উত্তরে তিনি বলছেন, তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত। ব্যাপক দাবি, যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না। এর বাইরে সাম্প্রদায়িক ইস্যুতে, ধর্মীয় রাজনীতির ইস্যুতে শেখ হাসিনার অবস্থান আমরা জানি। তিনি সরাসরি যে মন্তব্য করতেন, অবশ্যই মুক্তিযুদ্ধ চেতনার যেই বিষয়টি সেই আলোকে। তবে একটি বিষয় তিনি কয়েকদিন আগেও যা বলছেন, এখনও তাই বলছেন, সেটি হচ্ছে আইসিটির রায়কে আগের মতোই, মানে তিনি যে পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করছেন, সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সেখানে তিনি বলছেন এই রায় পূর্ব নির্ধারিত, আগের মন্তব্য তিনি পুনর্ব্যক্ত করছেন। আর নির্বাচনের বিষয়ে তিনি বলছেন, আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন, আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না। এই যে শেখ হাসিনার উত্তরগুলো দুই একটি ছাড়া, বিষয়গুলো কি ভেবে দেখার মতো নয়? মানে আমরা কি ধরে নেব যে ভারত থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে তাকে এই ধরনের সফটলি মন্তব্য করতে বলা হয়েছে, এই জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে কিংবা ডক্টর ইউনূস সম্পর্কে? ভারত সরকার বা মোদী সরকার যদি বলেও থাকে, তার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা কি তাহলে এগুলোই ধরে নেব যা শোনা যাচ্ছে? যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে সম্পর্কের নতুন সমীকরণ, সেই সমীকরণের জায়গা থেকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারতের যে অবস্থান, ভারতের যে চাওয়া, সেগুলোকে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি দিতে চাচ্ছে নতুন করে। অবশ্যই অনেক কিছু হিসাব করা রয়েছে। আর তফসিল ঘোষণার প্রসঙ্গে বলছিলাম যে তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন হওয়াটা ওই নির্ধারিত তারিখের মধ্যে বাধ্যতামূলক? না, নিশ্চয়ই না। তফসিল ঘোষণা মোটামুটি নির্বাচনে একটি রোড ম্যাপ। কবে মনোনয়নপত্র দাখিল করতে হবে, জমা দিতে হবে, কবে প্রত্যাহার করা যেতে পারে, কবে বাতিল ঘোষণা হবে, কিছু গাইডলাইন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে। এগুলোর বাইরে মোটামুটি যে তারিখ ঘোষিত হয় নির্বাচনে, সেই তারিখের মধ্যেই নির্বাচন করার একটা উদ্দেশ্য থাকে। কিন্তু নিশ্চয়ই বাধ্যবাধকতা নেই। যদি একটু মনে করিয়ে দিই যে 1990 সালের 15 ডিসেম্বর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছিল। নির্বাচন হওয়ার কথা ছিল 1991-এর 2রা মার্চ, কিন্তু ওই দিন সবে বরাত পড়ে গিয়েছিল। পরবর্তীতে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে আনা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, 17 ফেব্রুয়ারি 91-এর। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনও পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ প্রথমবার যে তারিখ ঘোষণা করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের, সেটি থেকে সরে আসতে হয়েছিল। নতুন করে সেটি নির্ধারিত হয় কবে? 23 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর 2008-এর। 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন বিচারপতি M.A. আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরবর্তীতে কি হয় আমরা সবাই জানি, পরেটা তো ইতিহাস। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটল এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি 2008 সালের 30 ডিসেম্বর সম্ভবত, বা 29 ডিসেম্বর। অতএব এই তফসিলও যে পেছাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা নির্বাচনে, সেই প্রশ্নটি এখনও সামনে বড় হয়ে রয়েছে। এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনও অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে, যদিও অনেকে আমরা নিশ্চিত মোটামুটি যে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে, তারপরেও এখন অনেক কিছু বাকি রয়েছে, এটুকু বলা যায়। আওয়ামী লীগের বিনাশ নাই, বাংলাদেশের জনগণ বারবার সেটা প্রমাণ করেছে। 1958 সালেও আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। শুধু 1958 সালে না, 1971 সালের 26 মার্চও ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এবং এই 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস সরকার আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এখনো আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় যাচ্ছে। এখন বলতে পারেন 5 আগস্ট বাংলাদেশের জনগণ রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, এখন কেন আবার বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় যাচ্ছে? তার মেইন রিজন হচ্ছে 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণ রিয়েলাইজ করতে পেরেছে 16 বছর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ শাসন করেছিল, ওইভাবে এই বাংলাদেশের মতো রাষ্ট্রকে শাসন করতে হয়। কারণ বাংলাদেশের মধ্যে জনসংখ্যা বেশি, কিন্তু ছোট্ট একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে মতাদর্শ বেশি। এই রাষ্ট্রের মধ্যে যদি একটু একনায়কতন্ত্র মনোভাব না থাকে, শেখ হাসিনার মতো রাষ্ট্র শাসক না থাকে, এই দেশটাকে শাসন করা যায় না। ডক্টর ইউনূস তো নোবেল লরিয়েট,
ডক্টর ইউনূস এই 15-16 মাস তো এই দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান আছে, শাসন করতে পেরেছে ঠিকভাবে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, গুম হত্যা চাঁদাবাজির অঙ্গরাজ্য হয়ে গিয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ সম্পূর্ণরূপে এখন ধ্বংসের পথে চলে গিয়েছে। এটা তো বাংলাদেশের জন্য একেবারে ক্লিয়ারলি দেখতে পেয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকার পতনের পরপরই মুক্তিযুদ্ধের উপর আঘাত হানা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলে তাদেরকে আওয়ামী লীগ দোষর ট্যাগ লাগানো হয়েছে। মুক্তিযুদ্ধকে একেবারেই বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি বুঝলেন? আসলেই বাংলাদেশের মধ্যে একটি মাত্র সত্যিকারের মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করে কোনো কিছু করো সেটাও ঠিক ছিল, অন্তত মুক্তিযুদ্ধকে সত্যিকারের মনে প্রাণে ধারণ করতো, একটাই মতাদর্শ, একটাই চেতনা মনে প্রাণে ধারণ করতো, এই একটাই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশের এখন 70 থেকে 80% জনগণ মনে প্রাণে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং আবার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় বসুক। এই সকল বিষয়ের কারণে এক তো বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধ হুমকির পথে, বাংলাদেশের অর্থনৈতিক হুমকির পথে এবং বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাওয়ার পথে। বাংলাদেশে এখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হচ্ছে। এই সকল বিষয় জনগণ এখন ভালোভাবে বুঝতে পারছে, কারণ জনগণ এখন অজ্ঞ হলো, অন্তত ইউটিউবের বদলতে, ফেসবুকের বদলতে সকল তথ্য এখন জানতে পারছে। জনগণকে আর গুমরা করতে পারবে না। গোটা বাংলাদেশ এখন চাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, শেখ হাসিনা আবার ক্ষমতায় বসুক। আওয়ামী লীগকে এর আগে এরকম অনেকবার নিষিদ্ধ করেছে, আবার আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ফিরে এসেছে। এবারও 5 আগস্টের পরবর্তী সময় জনগণ তাদের ভুল বুঝতে পেরে আবারও আওয়ামী লীগকে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং আওয়ামী লীগকে জনগণই আবার ক্ষমতায় বসাবে। ডক্টর যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে কোণঠাসা করার, কর্নার করার, আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারবে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে না, বরং আওয়ামী লীগ আরো 10 গুণ শক্তি সঞ্চয় করে জনগণের দলে ফিরে আসবে। অলরেডি প্রত্যেকটা জায়গায় জনগণ ফুসে উঠেছে, প্রত্যেকটা জায়গায় জনগণ এখন বলা শুরু করে দিয়েছে আমরা আওয়ামী লীগকেই চাই, আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই, শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় চাই। বিভিন্ন পত্রিকার জরিপে সেটা কিন্তু ফুটে উঠেছে। প্রথম আলো গত কিছুদিন আগে একটা জরিপ করেছে, 27% মানুষ চাই আওয়ামী লীগ নির্বাচনে না আসুক, কিন্তু 69% মানুষ চাই আওয়ামী লীগ নির্বাচন করুক এবং আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসুক। তার মানে কি বুঝাচ্ছে? তার মানে বাংলাদেশে এখনো 70% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই, যাতে রাজনীতি ফিরে আসুক সেটা চাই। মানব জমিনও সেটা বলছে। এখন আবার মানব জমিন এবং প্রথম আলোকে অনেকে কি বানিয়ে দিচ্ছে? আওয়ামী লীগের দোষর। বাংলাদেশে যারা নিরপেক্ষ সাংবাদিক আছে, যারা সত্য কথা বলছে, তাদেরকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দিচ্ছে। আরে ভাই, এভাবে করে আর কতদিন? 16 মাস পর্যন্ত এগুলো করে করেই তো আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারেন নাই। সকল জায়গায় এখন আওয়ামী লীগের জয়গান হচ্ছে, অলিতে গলিতে এখন শুধু আওয়ামী লীগ নিয়ে চর্চা হচ্ছে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখন আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের লোকরা ভোট দিতে যাবে না, তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। বাংলাদেশের এখন 55 থেকে 60% নারী বলছে আমরা আওয়ামী লীগকে ভোট দিব, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করলে। আর আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমরা ভোট কেন্দ্রে যাবো না। তাহলে বাংলাদেশের 60 থেকে 70% মানুষ যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলে মাসি মারবে ভোট কেন্দ্রে যারা প্রিজাইডিং অফিসার আছে। কি করবে তারা? তারা নিজেরা ছাপ্পা মারবে, নিজেরা ছাপ্পা মেরে দেখাবে এখানে ভোট হয়েছে। কোনো লাভ নেই, বরং এটা বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপির জন্য এটা কাল হয়ে দাঁড়াবে আগামীর ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতির কারণে। কারণ আগামীর ভবিষ্যৎ প্রজন্ম বিএনপিকে যে লিড করবে, আর সে বিএনপি আর থাকবে না বাংলাদেশে। বিএনপি সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ তো আবার ব্যাক করবে। তখন আওয়ামী লীগ ব্যাক করলে এই সকল বিষয় দেখিয়ে আওয়ামী লীগ বিএনপিকে ডিস্ট্রয় করে দিবে। বিএনপি এখনো ভুল পথে আছে। বিএনপির যারা সিনিয়র নেতা আছে, তারা এখনো আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে কথা বলে সমঝোতায় আসা প্রয়োজন, সকল বিভেদ ভুলে গিয়ে। কারণ বিএনপি যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রচার করে, তাহলে আওয়ামী লীগের সাথে সমঝোতা আসতেই হবে। কারণ বিএনপিও আওয়ামী লীগের কম ক্ষতি করে নাই, আওয়ামী লীগও বিএনপির কম ক্ষতি করে না। সকল কিছু ভুলে গিয়ে দেশের সাথে, জনগণের সাথে এখন একটা সমঝোতা এসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা নির্বাচন যদি উপহার দিত, বা এখনো সময় আছে যদি দেওয়ার সুযোগ থাকে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ রক্ষা পাবে, বিএনপির আগামী রাজনীতি এবং আগামী প্রজন্ম রক্ষা পাবে এই বিএনপির এই ভুল সিদ্ধান্ত থেকে। এখন বাকিটা উপরআল্লাহর হাতে, কি হয় আগামীতে সেটা ভেবে ভয় হচ্ছে। কারণ বাংলাদেশ সম্পূর্ণরূপে ধ্বংসের পথে। আগামীতে পাতানো নির্বাচন ফলে যে সরকার আসবে সে সরকার আরো ধ্বংস করে দিবে বাংলাদেশকে। এটা কাম্য ছিল না। আমি ধরে নিলাম 16 বছর খুব খারাপ শাসন করেছে শেখ হাসিনা। 5 আগস্টের পরবর্তী সময় যারা এসেছে তারা এমন কিছু করে দেখাবে যাতে শেখ হাসিনাকে সকলে আজীবন খারাপ হিসেবে জানে। শেখ হাসিনা ফেসিবাদ, শেখ হাসিনা ফেসিস্ট ছিল, সকল কিছুই জনগণ মেনে নিয়ে জনগণ আওয়ামী লীগকে বয়কট করে যারা রাষ্ট্রশাসক আসবে তাদেরকে বাহাবা জানাবে এবং পরবর্তী সময় নির্বাচন বলে যে সরকার আসবে তাদেরকে বাহাবা জানাবে। বরং সেটা না হয়ে এখন উল্টা শেখ হাসিনা 16 বছরের শাসনামলকে জনগণ বাহাবা জানাচ্ছে, জনগণ উল্টা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে যাচ্ছে, জনগণ উল্টা আওয়ামী লীগ যাতে ফিরে আসুক সেটা যাচ্ছে। কেন যাচ্ছে? জনগণ এখন কম্পেয়ার করতে পারছে। 16 বছর ক্ষমতায় একটা দল থাকার কারণে জনগণ কম্পেয়ার করতে পারে নাই। যা প্রপাগান্ডা ছড়াতো, যাই জনগণকে খাওয়াতো, সেটাই জনগণ বিশ্বাস করতো। এখন তো কম্পেয়ার করার সুযোগ পেয়েছে। কম্পেয়ার করার সুযোগ পেয়ে দেখতেছে 19 আর 20 না, 10 আর 20। আওয়ামী লীগ যদি 10% বাংলাদেশের জন্য কাজ করে,
এই সরকার 5% বাংলাদেশের জন্য কাজ করেনি। এটাই বাস্তবতা, জনগণ এখন সম্পূর্ণরূপে বুঝতে পারছে। জনগণ বিএনপির আচরণের সাথে আওয়ামী লীগের 16 বছর আচরণও এই 16 মাসে মিলে দেখেছে। আওয়ামী লীগ যে জায়গা থেকে 100 টাকা চাঁদাবাজি করতো, সে জায়গা থেকে বিএনপি ক্ষমতায় আসার আগে 500 টাকা চাঁদাবাজি করা শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ 16 বছর যা গুম হত্যা করেনি, বিএনপির অনেক নেতা এবং জামাত শিবির এবং অন্যান্য অ্যান্টি আওয়ামী লীগ দলরা মিলে, ডক্টর গংরা মিলে এই 16 মাসে ওই রকম মব এবং গুম হত্যা চালিয়েছে। আওয়ামী লীগের আমলে তো অন্তত আইনাগরে নিয়ে টর্চার করতো, এখন আর টর্চার করে না, এখন ডাইরেক্ট নিয়ে গিয়ে মেরে খন্ড খন্ড করে তাদের শরীরের মাংস বস্তায় ভরে রাখা হয়, লাকেজে ভরে রেখে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এখন চলতেছে এই পরিস্থিতি। খোলা জায়গা থেকে মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়। এখন চলতেছে এই পরিস্থিতি। কথা বুঝেন না, জনগণ সকল কিছু বুঝতে পেরে এখন জনগণ অসহায়ত্ব বোধ করছে। জনগণ এখন বলতেও পারছে না, সইতেও পারছে না। কিছু মানুষ বলছে, বারবার বলছে যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে চাই, আমরা আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আবার নির্বাচন অংশগ্রহণ করুক, আমরা আওয়ামী লীগকে ভোট দিব। কেন বলছে? বাধ্য হয়ে বলছে। আওয়ামী লীগ অন্তত খারাপ হলো মন্দের ভালো বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের মতো দেশে আওয়ামী লীগের মতো শাসন কেউ করতে পারবে না। এটাই জনগণ রিয়েলাইজ করেছে, এটাই বাস্তবতা। কেউ মানেন আর না মানেন, তাই সবাই ঐক্যবদ্ধ হন, জনগণকে বুঝান যে আপনারা সহ যদি রাজপথে না নামেন, এই দানবকে সরানো যাবে না। আপনারা রাজপথে নামতে হবে, আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের যত দাবি আছে সকল দাবি আদায় করতে হবে। তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আবার বাংলাদেশটাকে ঘুরে দাঁড় করিয়ে আবার সুন্দর একটি শাসন প্রতিষ্ঠা করতে পারবে বাংলাদেশে। আবার বাংলাদেশ অর্থনীতিতে সচল হবে, বাংলাদেশে সুশাসন ফিরে আসবে, বাংলাদেশ আবার মধ্যমার দেশে পরিণত হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।